মার্চ 31, 2020 ইউটিউবে একটা ভ্লগ আপলোড করা হয় যেখানে দেখানো হয় ফিলিপাইনের মেট্রোপলিটন ম্যানিলার একজন ব্যক্তি 2 দিন যাবত না খাইতে পায়রা প্রায় মরতে বসছিল এবং ওই সময় ম্যানিলা কোয়ারেন্টাইনের আন্ডারে ছিল কদম ফুল ভাইরাসের কারণে। ওই সময় বাসেল মানাতিল নামে একজন ভ্লগার, যার ইউটিউব চ্যানেলের নাম দ্য হাংরি সিরিয়ান ওয়ান্ডারার, সে যা ওই লোকটাকে খাইতে দিছে এন্ড এইটার একটা ভ্লগ বানায় তার চ্যানেলে আপলোড দিছে। থাম্বনেইল আর টাইটেল খুবই ক্যাচি, ফুড সাপ্লাই ফর লোলো হু ডিডন্ট ইট ফর 2 days। এটা যে কোনো সময় আমি দেখলাম এখানে অবশ্যই ক্লিক করতাম, আমার ভিডিওগুলো কেন জানি এরকম হয় না। আপনি হয়তো ভাবতে পারেন ও তো একটা ভালো কাজই করছে, একটা গরিব লোককে খাওয়াইছে। খেয়াল করেন এই ভিডিও দিয়ে সেই ব্লগার কিন্তু প্রায় 1.8 মিলিয়ন ভিউজ পাইছে, যার মানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। অবভিয়াসলি বাংলাদেশে থাকলে এই টাকা সে জীবনেও পাইতে পারতো না। সেই ব্লগার অনেক খ্যাতি পাইলো, সাবস্ক্রাইবার পাইলো, নিজেকে একজন হিরো প্রমাণ করতে পারলো শুধুমাত্র ওই ক্ষুধার্ত ব্যক্তি লোলোর গরিব অবস্থাকে কাজে লাগানোর মাধ্যমে। টেকনিক্যাল গুরুজি কয়েকদিন আগে একজন দারোয়ানকে আইফোন 11 গিভঅ্যাওয়ে করতে যায় বেশ বড় ধরনের সমালোচনার মুখে পড়ছিলেন যে উনি ওই দারোয়ান লোকটার গরিবী অবস্থার ফায়দা লুটতেছেন, যেটা নিয়ে ড্যাঙ্ক রিশু একটা এপিসোড পর্যন্ত বানাইছিল। বাংলাদেশেও জেনে বা না বুঝে অনেক মানুষ এই কাজগুলা করে থাকেন। এই যে মানুষের গরিব অবস্থাকে সোশ্যাল মিডিয়ায় কিংবা টিভিতে শো করার মাধ্যমে নিজে পয়সা কামানোর যে অনুষ্ঠানগুলা, এইগুলাকেই বলা হয় পভার্টি পর্ন বা দরিদ্রতার পর্নোগ্রাফি, যেখানে দ্বিতীয় শব্দটা দিয়ে আসলে কি বোঝায় সে ব্যাপারে আমার কোনো ধারণা নাই। এই পভার্টি পর্নের পক্ষের এবং বিপক্ষের যুক্তিগুলা কি কি? সাধারণ চোখে পভার্টি পর্ন একটা নেতিবাচক জিনিস হইলেও কেনিয়া কিংবা মুম্বাইয়ের যে বস্তিগুলো আছে ওই বস্তির মানুষরা কেন এটাকে ইতিবাচক মনে করে? স্লাম ট্যুরিজম বা বস্তি পর্যটন ব্যাপারটা আসলে কি? এই সবগুলো ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে একটা গল্প বলি। 1945-এর দিকে একটা শো ছিল, শোটার নাম কুইন ফর আ ডে। উপস্থাপক ছিলেন জ্যাক বেইলি। এই শোটা সপ্তাহে 5 দিন হইতো এন্ড 5 দিন 5 জন মহিলাকে স্টুডিও থেকে বাছাই করে আনা হইতো, যারা তাদের জীবনের দুঃখজনক যে ঘটনাগুলো আছে, ভাগ্য কিভাবে তাদের সাথে প্রতারণা করছে, তাদের গরিবানা হালের কাহিনী, এইগুলা শো এর মধ্যে বিবরণ আকারে দিত এবং এর মাধ্যমে ওরা দর্শক বা অডিয়েন্সকে পারসুয়েট করার ট্রাই করতো যে আমার স্টোরিটাই সবচেয়ে বেশি মর্মান্তিক এবং আমি এই শোতে কুইন হওয়া ডিজার্ভ করি। এখন এই 5 জন মহিলার মধ্যে অডিয়েন্স একজন মহিলাকে সিলেক্ট করতো, যার কাহিনী যত বেশি মর্মান্তিক হবে তাকে সিলেক্ট করার টেন্ডেন্সি তত বেশি হবে এবং ওই মহিলাকে একদিনের জন্য কুইন বানায় দেওয়া হইতো। অডিয়েন্স কাকে সাপোর্ট করতেছে এটা মাপা হইতো একটা যন্ত্রের মাধ্যমে, যন্ত্রটার নাম অ্যাপ্লজ মিটার। যেই মহিলার ক্ষেত্রে অ্যাপ্লজ যত বেশি হবে সেটা অ্যাপ্লজ মিটার দিয়ে মাপার মাধ্যমে পরে তাকে কুইন বানানো হবে। Thank you. Number 2 is Number three is Mrs. Clarice Singer. And Mrs. Clarice Singer is the lady that was up here telling us about her brother. কুইন হইলে এখন সুবিধা কি? ওই মহিলা শো এর আগে তার যত সমস্যার কথা বলছিল ওইগুলোর ব্যাপারে তাকে হেল্প করা হবে, টাকা পয়সা দেওয়া হবে, তাকে বিভিন্ন ভ্যাকেশন ট্রিপে পাঠানো হবে, তাকে তার স্বামীর সাথে একটা শহরে এক রাত থাকতে দেওয়া হবে, এইরকম আরো ভুগিযুগি জিনিস। এই শোটা এনবিসিতে তখন এতটা পপুলার ছিল যে এনবিসিটার রানিং টাইম আধা ঘন্টা থেকে বাড়ায় 45 মিনিট করে দিছিল, যাতে করে এইটার মধ্যে ওরা আরো বেশি কমার্শিয়াল দেখাইতে পারে এবং ওই সময় 1 মিনিট কমার্শিয়াল দেখাইলে $4000 পাওয়া যাইত, যেটা হিউজ। যদি এটা শুধুমাত্র হয়তো এর মাধ্যমে এনবিসি প্রচুর পরিমাণে টাকা কামাইতেছে, আমার এটা দিয়ে কিচ্ছু যায় আসে না, আপনাদেরও কিচ্ছু যায় আসে না। কিন্তু সমস্যাটা কোথায় হইতেছে দেখেন। প্রথম কারণ, এই অনুষ্ঠানগুলোতে দরিদ্রতাকে একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম হিসেবে সিগনিফাই করার চেষ্টা করা হয় যে ঠিক আছে তোমার টাকা নাই, তুমি আসো, তোমার কিছু টাকা দিলাম, ওকে তুমি আবার চলে যাও। এইভাবে কোনোদিন দারিদ্র বিমোচন করা যায় না। এই মানুষগুলো আজকে কেন গরিব তার পিছনে পুরো সিস্টেমের একটা হাত আছে। এটার পিছনে এখন ক্যাপিটালিজম, ব্যাংকিং ব্যবস্থা, ওইসব ধরে টান না দিলাম, বাট বুঝানেন এই মানুষটা শুধুমাত্র নিজে দায়ী না, সিস্টেমেরও এখানে একটা বড় হাত আছে। আপনি দেখবেন অনেক সেলিব্রিটি আফ্রিকাতে যে অনুদান দিতেছে, গরিবদের জন্য কাজ করতেছে, কিন্তু আসলে আফ্রিকার সেই লোকগুলা কেন গরিব এইটা না বোঝাতে অনেক চ্যারিটি ক্যাম্পেইন আসলে পরিকল্পিতভাবে করা সম্ভব হয় না এবং দিন শেষে এটা পরিস্থিতির কোনো পরিবর্তন করে না। ইউরোপিয়ান এক্সপ্লয়টেশন নামে একটা ব্যাপার আছে। আফ্রিকাতে যখন ইউরোপের দেশগুলোর শাসন চলতো তখন দেখা গেছিল আফ্রিকার দক্ষিণ ভাগে যে এলাকাগুলো আছে ওইগুলোতে ট্রান্সপোর্ট সিস্টেম বা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, আর আফ্রিকার উত্তর পাশে যে জায়গাগুলো আছে ওইগুলোতে ট্রান্সপোর্ট সিস্টেম
তত একটা ভালো না এবং ওই জায়গার মানুষরা তুলনামূলকভাবে বেশি গরিব। এইটার অ্যানালাইসিসে দেখা গেল দক্ষিণ পাশে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো হওয়ার মূল রিজন হইতেছে ইউরোপিয়ান যে সেটেলমেন্টগুলো ছিল এগুলো আফ্রিকার দক্ষিণ পাশেই বেশি ছিল, এন্ড দ্যাটস ওয়াই ওইখানে ট্রান্সপোর্ট সিস্টেম ওরা নিজেদের গরজে এত বেশি বাড়াইছে। আফ্রিকার উত্তরের মানুষরা গরিব হওয়ার পিছনে ইউরোপিয়ান সেটেলমেন্টগুলো দক্ষিণে অবস্থিত হওয়ার অনেক বড় একটা দায় আছে, এখানে সিস্টেমের অনেক বড় একটা দায় আছে। ওই মানুষগুলোর নিজেদের কতটা দোষ আছে এটা আপনি একটু নিজে বিবেচনা করে দেখেন। দ্বিতীয় কারণ, একজন মানুষ গরিব হইতে পারে কিন্তু তার মর্যাদাকে আপনি কোনোভাবেই ক্ষুণ্ণ করতে পারেন না, এইটা গ্লোরিফাই করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অ্যাডটার দিকে খেয়াল করেন, দুইজন বাচ্চা একটা গামলা থেকে খাইতেছে, উপরে লেখা দেয়ার লাস্ট মিল, তাদের শেষ খাবার জীবনের। এইটা ইস্ট আফ্রিকান ইমার্জেন্সি এর জন্য ইউকে চ্যারিটি ডিজাস্টার্স ইমার্জেন্সি কমিটি ওদের ক্যাম্পেইনের একটা পার্ট ছিল এবং এটা 1980 থেকে 1984 এর মধ্যে প্রায় $23 মিলিয়ন সংগ্রহ করে ইথিওপিয়ার দুর্ভিক্ষ যে জায়গাগুলোতে ছিল ওইটা রিলিফের জন্য। 1980-তে এইরকম ক্যাম্পেইন অহরহ পরিমাণে চলতো। পরে 2006 সালের অক্টোবরে ডেভেলপমেন্ট এডুকেশন ফোরাম ইন মাল্টা ওরা একটা কোড অফ কন্ডাক্ট ইন্ট্রোডিউস করে এবং এটা অ্যাপ্রুভ করে কনকর্ড, যেটা রিলিফ এন্ড ডেভেলপমেন্ট এনজিও গুলার একটা ইউরোপিয়ান কনফেডারেশন। ওরা বইলা দেয় আপনি যদি কোনো ছবি বাছাই করেন কিংবা ছবিটার কোনো মেসেজ বাছাই করেন, এইখানে অবশ্যই আপনাকে ওই মানুষটার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। ওইখানে সব সময় একজন কালো মানুষ সারাক্ষণ খাবারের জন্য হাবাইতার মতন বইসা থাকে কিংবা উপর থেকে রিলিফ ছাড়লে হুড়মুড় করে যা পড়ে, এইগুলা ওই মানুষদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এন্ড মিডিয়াতে ওদেরকে কিন্তু বেশিরভাগ সময় এইটা হিসেবেই দেখানো হয় ওই মানুষটা গরিব হইতে পারে কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার আপনি রাখেন না। 2017 সালে এই পোভার্টি পর্নের জন্য 3 জন খুব বিখ্যাত সেলিব্রিটিকে দায়ী করা হয়। নাম্বার 1 এড শিরান, নাম্বার 2 টম হার্ডি, ভেনম অ্যাকচুয়ালি ভেনমের যেই ভিলেন অথবা হিরো, এবং এডি রেডমেইন দ্য থিওরি অফ এভরিথিং এর নায়ক, কিংবা আপনারা যারা ফ্যান্টাস্টিক বিস্ট চিনেন ওইখানে নিউট স্ক্যামান্ডার, এবং এই লোক অস্কারও পাইছে। ওরা 3 জন কমিক রিলিফ নামে একটা কোম্পানির জন্য অ্যাড বানাইছে, সুন্দর করে যা দেখাইছে 3 জন ছোট ছোট ব্ল্যাক বাচ্চাদেরকে যা সাহায্য করতেছে, ওরা তো শ্বেতাঙ্গ, ব্ল্যাক বাচ্চাদেরকে যা সাহায্য করতেছে। এইটা 2017 সালের রেডি এইড অ্যাওয়ার্ডের মধ্যে মোস্ট অফেন্সিভ ক্যাম্পেইনের জন্য নমিনেশন পায়, যেখানে খুব স্বাভাবিকভাবে দেখানো হইতেছে সেই 80-র দশকের হোয়াইট সেভিয়র একটা ভাব, আমি একজন শ্বেতাঙ্গ, আমি যে আফ্রিকার কৃষ্ণাঙ্গদেরকে ছোট ছোট ব্ল্যাক বাচ্চাদেরকে সবসময় সাহায্য করি, এই যে আমি একজন হিরো, আমি সবসময় হেল্প করতে আসি, এই জিনিসটা মিডিয়ার মধ্যে এত বেশি পরিমাণে গ্লোরিফাই করাটা একটা খারাপ জিনিস। যে জিনিসটা কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশরা এই উপমহাদেশের মানুষদের সাথে করতো, ওইটাকে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন। ওরা মনে করতো এই উপমহাদেশের মানুষটা সবচেয়ে বর্বর, এদের শিক্ষিত বানাইতে হবে, এদের শায়েস্তা করতে হবে, সভ্য বানাইতে হবে, এন্ড এইটার বার্ডেন বা দায়িত্বটা হইতেছে শ্বেতাঙ্গ মানুষদের উপরে। এই কারণে এটাকে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন। টমস শুজ নামে একটা কোম্পানি আছে, ওরা একটা মডেল করছিল 1 for 1। আপনি যদি এক জোড়া জুতা কিনেন তাইলে ওরা অন্য এক জোড়া জুতা একটা বাচ্চাকে দিবে, যেই বাচ্চাটার আসলে এক জোড়া জুতা লাগবে। কিন্তু পরে দেখা গেছিল এইটা আসলে সমস্যার সমাধান করে না, বরঞ্চ এটা নতুন কিছু সমস্যা তৈরিও করে। ইকোনমিক জার্নালে একটা রিপোর্টের মধ্যে বলা হয় ব্যবহার করা কাপড় আফ্রিকার মধ্যে আমদানি করার মাধ্যমে আসলে আফ্রিকার যে তৈরি পোশাক খাত আছে এইটা অনেক বড় নেগেটিভ ইফেক্টের সম্মুখীন হয়। 1981 থেকে 2000 সাল এর মধ্যে এই অ্যাপারেল প্রোডাকশন 40% কমছে আফ্রিকাতে, এবং এর কারণে কর্মসংস্থানের পরিমাণ প্রায় 50% কমছে। এইবার আসেন, এতক্ষণ ধরে তো শুধুমাত্র নেগেটিভ জিনিসগুলো বললাম, পোভার্টি পর্নের পজিটিভ জিনিসগুলো আসলে কি কি সেই ব্যাপারে একটু আলোচনা করি। 80-র দশক থেকে যারা এই ধরনের খুব এগ্রেসিভ অ্যাডভার্টাইজিং করতো পোভার্টি পর্ন রিলেটেড, ওরা লজিক দিতেছিল যে মানুষের অ্যাটেনশন স্প্যান এখন অনেক কম, সো আমি যদি ডোনাররা যারা টাকা দিবে আমার এনজিওর মধ্যে, যার মাধ্যমে আমি ওদেরকে সাহায্য করব, ওদের অ্যাটেনশনটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে না পারে এই ধরনের চটকদার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, তাইলে এই অ্যাডভার্টাইজমেন্টটা বা এই ক্যাম্পেইনটা হয়তো তাদের কাছে পৌঁছাবেই না। দ্যাটস ওয়াই আমরা এরকম করি। আর রিয়ালিটি টিভি ক্রিয়েটর যারা আছে ওরা বলতেছে আমরা তো রেগুলার মানুষজনকে টিভির মধ্যে আইনা দেখাইতেছি, জাস্ট ওদের লাইফটা সবার সাথে শেয়ার করতেছি, এর মাধ্যমে তাদের স্টোরিগুলা যেগুলা হয়তো টিভিতে না আসলে কেউ জানতো না, এই স্টোরিগুলা সবাই জানতে পারতেছে। সো এতে আসলে আমরা তেমন কোনো ক্ষতি দেখি না। সো দুই পক্ষের লজিক কিন্তু আমি আপনাদের সামনে রাখলাম, আপনারা ডিসাইড করেন কোনটা আসলে সঠিক হওয়া উচিত বা কোনটা ভুল। বাট জীবন সবসময় আসলে বাইনারি হয় না। তাইলে এখন প্রশ্ন আসে, আপনি যে এত কথা বলতেছেন এই চ্যারিটির মাধ্যমে আসলেই পুরো বিশ্বের দারিদ্র্য কতটুকু কমছে, একটু স্ট্যাটিস্টিক্স দেখান আমাকে। সত্যি কথা বলতে গত 20 বছরে বৈশ্বিক দারিদ্র্যের পরিমাণ আসলেই কমছে, এবং ডেভেলপিং ওয়ার্ল্ড বা উন্নয়নশীল যে দেশগুলো আছে ওইখানেও এক্সট্রিম পভার্টি ওইটার পরিমাণ আস্তে আস্তে কমতেছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে এই পরিমাণটা কমলেও আগের তুলনায় এখন আরো আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ স্লো হয়ে গেছে গতিটা। এন্ড ধনী দরিদ্রের বৈষম্য ব্লা ব্লা ব্লা, পৃথিবীর 99% সম্পদ 1% মানুষের কাছে আছে, এইসব কথাবার্তা
কথাবার্তা তো আপনারা শুনেনি। তবে চ্যারিটির দরকার আছে। 2019 সালে এই চ্যারিটেবল গিভিং এর মধ্যে $309.66 বিলিয়ন আসছে এরকম ইন্ডিভিজুয়াল চ্যারিটি থেকে, মানুষ যা ব্যক্তিগতভাবে দান করতেছে, যেটা টোটাল গিভিং এর 69%। আপনি চ্যারিটি করেন ঠিক আছে, কিন্তু এইটার মাধ্যমে নতুন কোনো ব্যবসা করা, এইটাকে মানুষ অনেক নেগেটিভ চোখে দেখে। এইখানেই চলে আসে স্লাম ট্যুরিজম বা বস্তি পর্যটনের আলোচনাটা। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে নিউ ইয়র্ক আর লন্ডনে যে ইমিগ্রেন্টদের কিছু বাসস্থান ছিল, শহরের মধ্যে যে দরিদ্র মানুষরা কিছু কোয়ার্টারে থাকতো, ওই কোয়ার্টার গুলাতে বিত্তশালী মানুষরা পর্যটকের মতন বেড়াইতে যাইতো, দেখতে যাইতো ওদের জীবনযাপনটা আসলে কিরকম। আমরা যেমন কক্সবাজারে সমুদ্র দেখতে যাই, ওরা বস্তিতে আসে বস্তির মানুষের জীবনযাত্রা দেখার জন্য। এইটাই ওদের জন্য এক ধরনের এন্টারটেইনমেন্ট, এন্ড এইটাকেই বলা হইতেছে স্লাম ট্যুরিজম বা বস্তি পর্যটন। এই স্লাম ট্যুরিজমটা কেন খারাপ, এই ব্যাপারে 4টা লজিক। নাম্বার 1, এইটা বস্তির মানুষদেরকে কাইন্ড অফ হিউম্যান জু এর মতন ট্রিট করে, যে মানুষদেরকে চিড়িয়াখানার মতন আটকায় রাখছে বস্তিতে, অন্য মানুষ এসে এটা দেখতেছে। এইটার মেনশন 1922 সালে বিখ্যাত ফ্রান্স কাফকার একটা ছোট গল্প আছে যার নাম এ হাঙ্গার আর্টিস্ট। ওইখানে দেখায় একজন ক্ষুধার্ত মানুষ, সে একটা জেলের মধ্যে বন্দি, এন্ড ও একটা শো করে যেখানে ও যে ক্ষুধার্ত অবস্থায় জেলের ভিতরে বন্দি আছে, এইটা অনেক মানুষ বাইরে থেকে দেখে, এন্ড এইটা দেখে বিনোদন নেয়, এন্ড এই কারণে এই লোকটা হচ্ছে একজন হাঙ্গার আর্টিস্ট। এই ব্যাপারটার সমালোচনা করা হয়েছে স্লাম ট্যুরিজমের ক্ষেত্রে। দ্বিতীয় লজিক, ওরা সেই লোকাল পিপল, বস্তির যে লোকরা আছে, ওদের সাথে মিনিংফুল কোনো ইন্টারাকশনে যায় না, ওরা জাস্ট ছবি তোলার জন্য আসে, জাস্ট দেখে, দেখে আবার চলে যেতেছে। থার্ড লজিক, পর্যটকরা যে টাকাটা দেয়, বেশিরভাগ সময় এই ট্যুরিজমটা যারা অপারেট করে ওদের পকেটে টাকাটা চলে যায়, এটা ট্রিকেল ডাউন করে যে ওই গরিব মানুষগুলোর কাছে যাবে, এই ব্যাপারটা কখনো হয় না। তার মানে মেইনলি ওই গরিব মানুষগুলোর দারিদ্র দেখাই পর্যটকরা পর্যটনের মজাটা নিতেছে, কিন্তু পকেট ভারী করতেছে সেই অপারেটররা। 4 নাম্বার লজিক, এখানে আবার হিউম্যান ডিগনিটির কথাটাই চলে আসছে, যেটা একদম প্রথমে বলছিলাম। বস্তির একজন মানুষ আজকে গোসল করতেছে, কাপড় ধুইতেছে, পানি সিদ্ধ করতেছে বা খাবার রান্না করতেছে, এই ব্যাপারগুলোতে কিন্তু তার প্রাইভেসিরও একটা ব্যাপার আছে। আপনি যদি বাংলাদেশের কোনো একটা বস্তিতে যান, আপনার হাতে ক্যামেরা দেখলেই কিন্তু আপনাকে সন্দেহ করা শুরু করবে। ওইখানে গোসল করতে থাকা কোনো মহিলার ছবি কিন্তু আপনাকে তুলতে দিবে না, আর আপনাকে মাইর টাইরও খাইতে হইতে পারে। সো মানুষরা বস্তিতে থাকলেও তাদের একটা আত্মমর্যাদা আছে, আপনি ওই আত্মমর্যাদায় কখনো আঘাত দিতে পারেন না। কিন্তু এটার অপোজিট সিনারিওতে আপনি যদি বস্তির সেই মানুষদেরকে আসলে জিজ্ঞেস করেন তারা এটাকে কিভাবে দেখে, এখানে আমরা একটা উল্টা চিত্র দেখতে পাই। মুম্বাই আর একটা বস্তি আছে ধারাবি বস্তি, ওই বস্তির মানুষরা এই স্লাম ট্যুরিজমকে কিরকম ভাবে দেখে তার একটা সার্ভে করা হয়েছিল। ওইখানে দেখা গেছে প্রথম তাদের মনোভাবটা ছিল অ্যাপ্রিহেন্সিভ, অর্থাৎ শঙ্কামূলক। তার প্রথম একটু ভয় পাইতো। গ্রাফের মধ্যে দেখেন শুরুতে 29 একক মানুষ অ্যাপ্রিহেন্সিভ হইলেও পরবর্তীতে যখন আবার রিসার্চটা করা হয়েছে তখন 12 একক মানুষ মাত্র অ্যাপ্রিহেন্সিভ ছিল। এবং যদি আপনি পজিটিভ দিকে দেখেন যে কতজন বস্তিবাসী এটাকে ইতিবাচক হিসেবে দেখে, যখন এটা শুরুর দিকে ছিল তখন 14 একক মানুষ এটাকে পজিটিভ ভাবতো, আর পরবর্তীতে আস্তে আস্তে এই সংখ্যাটা বাইরে 21 একক হয়েছে। এইটা দিয়ে বোঝায় প্রথম মানুষজন আসলে একটু ভয়ে ছিল, শঙ্কায় ছিল, কিন্তু আস্তে আস্তে পরে বস্তির মানুষজন ইসলাম ট্যুরিজমটাকে পজিটিভ হিসেবে নেওয়া শুরু করছে। সেম সিনারি কেনিয়ার নাইরোবির একটা বস্তিতেও দেখা যায়, যেমন কিবেরা বস্তিতে 50%-এরও বেশি মানুষ এটাকে ইতিবাচক হিসেবে দেখে। ভিক্টোরিয়া বস্তিতেও কাইন্ড অফ সেম জিনিস, এখানে নীল কলামটা বুঝাইতেছে কত পার্সেন্ট মানুষ এটাকে পজিটিভ দেখে। শুধুমাত্র কেটিভিতেই নো এর পার্সেন্টেজ বেশি, প্রায় 40%-এর মতন। সব মিলায় আমাদের ইন্টেলেকচুয়াল মানুষদের কাছে ইসলাম ট্যুরিজমটা খুব বাজে দেখাইলেও বস্তির মানুষদের কাছে আস্তে আস্তে এই ব্যাপারটা পজিটিভ হইতেছে। তার কারণ এইটা থেকে ওরা হয়তো একটা এক্সট্রা টাকা পাইতেছে এবং হয়তো তাদের কাছে জিনিসটা বেনিফিশিয়াল মনে হয়েছে। ব্যাপার না, এগুলো হইতেই পারে। এতক্ষণ অনেক সিরিয়াস আলোচনা আমরা করলাম, চলেন এখন আমরা মিম রিভিউতে যাই। পু লাভার 5634 এইসব নাম কেন রাখেন আপনারা? দুষ্টু টিভি, when I'm watching TV alone, TV when mom walks in, এগুলা কোনো খারাপ কাজ না। বাংলাদেশে একজন ইমরান হাশমির দরকার ছিল, এন্ড ইউটিউব আপনাদেরকে সেটা উপহার দিছে। সাজিদ আনিম, if Spider-Man was born in Bangladesh, এই মাকড়সার বাচ্চা। মাকড়সার বাচ্চা কথাটা আসলে খুব গায়ে লাগে না, কিন্তু কাজী মারুফের সেই ডায়লগ আমার খুবই ভালো লাগে। আপনারা মনে মনে ডক্টর পাসার ওই হ্যালো পিটার ডায়লগের জায়গায় এই মাকড়সার বাচ্চা ডায়লগটা চিন্তা করে নেন। আমি ওটা দিতে পারতেছি না কারণ এর আগে ফেসবুকে কপিরাইট খাইছিলাম আমি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের টপিকটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং একটা টপিক ছিল। ওভারটি পর্ন নিয়ে আমি এর আগে খুব বেশি কথা বলতে শুনি নাই। আপনারা আপনাদের নিজেদের যে মতামত আছে সেটা একটু কমেন্ট বক্সে জানান যে আপনি কি চিন্তা করেন, জিনিসটা আসলে ভালো নাকি খারাপ, এন্ড এটার একটা গঠনমূলক ডিসকাশন আমরা হয়তো করতে পারবো। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকাল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।